হুমকি দিয়েছিল, সে আজ নিজে এক মুঠো ভাতের জন্য আমার কাছে, আমার সামনে মাটিতে বসে কাঁদছে। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? দিদি একদম ঠিক বলেছে, এদের পেট একদম শূন্য। আমি এদের ভাত দেবো দিদি? হ্যাঁ মীরা, তুমি ওদের পেট ভরে খেতে দাও। রত্নগড়ের মহারানী রূপমঞ্জরি আজ হেমমধু রাজ্যের মাটিতে বসে একজন সাধারণ ভিখারিনীর মতো ভাত খাবে। এটাই আমার প্রতিশোধ। অস্ত্র দিয়ে তো শরীর কাটা যায়, কিন্তু করুণা দিয়ে মানুষের অহংকার কাটা যায়। পেটে খাবার আর মনে শান্তি থাকলে মানুষের হাতের কাজ এমনিতেই সুন্দর হয়ে ওঠে বণিক মশাই। যুবরানী চারুলতা ওদের শুধু কাজ শেখায়নি। আমি এই কাপড়ে প্রাণ দিতে হবে না রাজেশ। আমি চাই তোমরা দুজন মধুপুরের দায়িত্ব নিজের কাঁধে তুলে নাও। জেসমিন, আজ থেকে তুমি শুধু একজন সাধারণ। কিরে গাবলা, তুই ভাব একবার, কোথায় আমরা রাস্তায় রাস্তায় ঘুরে খাবার বিক্রি করতাম, আর আজ সারু দিদি আমাদের রাজপ্রাসাদের কাছে একটা দোকান করে দিল। আমি তো বিশ্বাসই করতে পারি। হেমমধু রাজ্যের হাট। সকালের মিষ্টি রোদ চারদিকে ছড়িয়ে পড়েছে। চারুলতা এবং রাজপুত্র অরুণ আজ রাজকীয় পোশাক ছেড়ে সাধারণ গ্রাম্য তাঁতির বেশে হাটের ভেতর দিয়ে হাঁটছে। চারুলতার মুখে এক অদ্ভুত তৃপ্তির হাসি। চারু, আজ আমার একটা অনেক দিনের পুরনো স্বপ্ন সত্যি হলো। তুমি কথা দিয়েছিলে রাজ্য শান্ত হলে আমরা সাধারণ মানুষের মতো ছদ্মবেশে পুরো রাজ্য ঘুরে দেখব। আজ তোমার পাশে সাধারণ তাঁতির পোশাকে হাঁটতে আমার সবচেয়ে বেশি গর্ব হচ্ছে। রাজপুত্র, রাজপ্রাসাদের উঁচু বারান্দা থেকে তো রাজ্যের আসল চেহারা দেখাই যায় না। এই যে সাধারণ মানুষগুলো হাটে এসে হাসি মুখে বেচা কেনা করছে, কেউ কাউকে ভয় পাচ্ছে না, এটা তো আমাদের আসল জয়। আমি চেয়েছিলাম আমাদের রাজ্যের মানুষ যেন শান্তিতে শ্বাস নিতে পারে। তুমি কান পেতে শোনো চারু, হাটের সবাই শুধু তোমার আর আমার নতুন তাঁত বিদ্যালয়ের গুণগান গাইছে। সবাই বলছে আমাদের যুবরানী শুধু তরবারি দিয়ে রাজ্য বাঁচায়নি, সে তার রাজ্যের সবাইকে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছে। এই সম্মান তো আমার একার নয় রাজপুত্র। তুমি যদি ছায়া হয়ে আমার পাশে না থাকতে, তবে এই হেমমধু রাজ্য কোনোদিনও এক হতো না। আজ আমরা এই সাধারণ বেশে মানুষের মাঝে মিশে গিয়ে বুঝতে পারছি আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। মানুষের এই হাসি মুখ যেন চিরকাল এভাবেই বজায় থাকে। রাজপ্রাসাদের মূল চত্বরের কাছে বিশাল দুটি নতুন দোকান। চারুলতা, ভ্যাবলা, মীরা, ক্যাবলা আর ময়নার। এই স্থায়ী দোকান চারুলতা ওদেরকে উপহার দিয়েছে। কিরে গাবলা, তুই ভাব একবার, কোথায় আমরা রাস্তায় রাস্তায় ঘুরে খাবার বিক্রি করতাম, আর আজ সারু দিদি আমাদের রাজপ্রাসাদের কাছে একটা দোকান করে দিল। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এই বিশাল ফুচকার দোকানটা আমার। আরে ক্যাবলা, সারু দিদি যাকে আপন ভাবে তাকে একেবারে মাথার মনি করে রাখে রে। দিদির দয়া আজ আমরা রাস্তার ছোট দোকান থেকে রাজকীয় দোকানের মালিক হয়ে গেলাম রে। আজ থেকে তুই আর আমি পাল্লা দিয়ে এই রাজ্যে ব্যবসা করবে। বাবলা, তুমি কিন্তু বেশি অহংকার করো না। দিদি আমাদের এই দোকান দিয়েছে কারণ আমরা সবসময় সততার পথে ছিলাম। এখন বড় দোকান পেয়েছো বলে আবার সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার শুরু করে দিও না যেন। মীরা একদম ঠিক কথা বলেছে। শোনো ক্যাবলা, এই দোকান আমাদের চারু দিদির ভালোবাসার উপহার। আমরা যেন অহংকারে অন্ধ হয়ে রূপমঞ্জুরির মতো না হয়ে যায়। গরিব মানুষ এলে তাদের আগের মতোই যত্ন করে খাওয়াবে। তোমরা দুজন একদম চিন্তা করো না। আমি আর ক্যাবলা কি কখনো দিদির নামে অসম্মান করতে পারি? আমরা আমাদের এই নতুন দোকান থেকে রোজ বিকেলে তাঁত বিদ্যালয়ে মেয়েদের জন্য খাবার পাঠাবো। দিদির দেওয়া এই সম্মান আমরা আমাদের কাজ দিয়ে রক্ষা করবো গো। ভাবলা একদম ঠিক বলেছে ময়না, তুমি আর মীরা শুধু আমাদের সাথে থেকো, আর এই হেমরাজ্যের সেরা খাবার বানিয়ে দিদির নাম আরো উজ্জ্বল করবো। রাজপ্রাসাদের দরবার কক্ষ। মহারাজ মধুরাজা সিংহাসনে বসে আছে। তার সামনে জেসমিন এবং রাজেশ মাথা নিচু করে অত্যন্ত সম্মানের সাথে দাঁড়িয়ে আছে। রাজা অম্বিকা প্রসাদও সেখানে উপস্থিত। জেসমিন মা, আজ আমি তোমাকে এখানে একটা বিশেষ দরকারে রেখেছি। তোমার মা মধুবালা অহংকারে বেশ অনেক বড় অপরাধ করেছে, কিন্তু তুমি সেই পাপের ছায়ায় নিজেকে হারিয়ে ফেলোনি। তুমি সততার ন্যায়ের পথে থেকে চারুলতার পাশে দাঁড়িয়েছো। তোমার এই পরিবর্তন দেখে আমি সত্যিই খুব গর্বিত।
পিসে মশাই, আপনি আমাকে এত বড় কথা বলে লজ্জিত করবেন না। যুবরানী চারুলতা আমাকে শিখিয়েছে কিভাবে অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে হাঁটতে হয়। দিদির দেখানো পথে আমি সারা জীবন চলতে চাই। আমি জানি মা, আর সেই জন্য আজ আমি এক বড় সিদ্ধান্ত নিয়েছি। যোগু মোড়লের সাথেও আমি এই বিষয়ে কথা বলেছি। চারুলতার রাজপুত্র অরুণকে এখন থেকে হেম মধুরাজ্যের মূল কেন্দ্রে বেশি সময় দিতে হবে। তাদের কাঁধে এখন পুরো বিশাল সাম্রাজ্যের ভার, কিন্তু আমাদের মধুপুরের সাধারণ মানুষদেরও তো একজন বিশ্বস্ত অভিভাবক দরকার। মহারাজ, আপনি শুধু আদেশ করুন। মধুপুরের মানুষদের জন্য আমরা আমাদের প্রাণ দিতেও প্রস্তুত। প্রাণ দিতে হবে না রাজেশ, আমি চাই তোমরা দুজন মধুপুরের দায়িত্ব নিজের কাঁধে তুলে নাও। জেসমিন, আজ থেকে তুমি শুধু একজন সাধারণ মেয়ে নও, আজ থেকে তুমি মধুপুরের প্রধানমন্ত্রী। মধুপুরের সব ভালো মন্দের ভার আমি তোমার হাতে তুলে দিলাম। মহারাজ, আমি আমি মন্ত্রী হব? আমার মতো একজন সাধারণ মেয়েকে আপনি এত বড় সম্মান দিচ্ছেন? তুমি সাধারণ নও জেসমিন, তুমি সৎ। আর রাজেশ, তুমি তোমার বীরত্ব আর বিশ্বস্ততা বারবার প্রমাণ করেছো। আজ থেকে তুমি পুরো মধুপুর সীমানার প্রধান সেনাপতি। আমরা দুজন মিলে মধুপুরকে এমন ভাবে আগলে রাখবো যেন চারুলতাকে আর মধুপুরের কোনো চিন্তা করতে না হয়। মহারাজ, আপনি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। জেসমিন মা, তুমি আর রাজেশ মিলে এবার মধুপুরের চেহারা পাল্টে দাও তো দেখি। যুবরানী চারুলতাও তোমাদের উপর অনেক ভরসা করে, তোমরা সেই ভরসার মান রেখো। আমরা কথা দিচ্ছি মহারাজ মধুরাজা, আমরা কথা দিচ্ছি মহারাজ অম্বিকা। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মধুপুরে কোনো অন্যায় বা দুর্নীতি ঢুকতে দেব না। চারুদিদির স্বপ্ন আমরা এভাবেই রক্ষা করব। হেম মধুরাজ্যের পশুশালা। লালু খুব শান্তিতে জাবর কাটছে। সোনা পাখি উড়ে লালুর সামনে আসে, তার গলায় আনন্দের সুর। কি রে লালু ভাই, আজ তোকে খুব শান্তিতে বিশ্রাম নিতে দেখছি। তুই তো এখন রাজকীয় গরু হয়ে গেছিস। আম্বা, শান্তি তো হবে রে সোনা পাখি। চারিদিকে শুধু ভালো আর আনন্দের খবর ভেসে আসছে। আমার তো আর কোনো চিন্তা নেই। চিন্তা তো আমারও নেই। এইমাত্র শুনে এলাম মহারাজ মধুরাজা নাকি জেসমিনকে মধুপুরের মন্ত্রী বানিয়ে দিয়েছে, আর রাজেশ হয়েছে সেনাপতি। এবার আমাদের চারু আর রাজপুত্র অরুণ নিশ্চিন্তে এই বিশাল রাজ্য চালাতে পারবে। জেসমিন আর রাজেশ মধুপুরকে একদম নিজেদের সন্তানের মতো আগলে রাখবে। আম্বা, এটা তো খুব ভালো খবর সোনা পাখি। জেসমিন অনেক কষ্ট পেয়েছে, এবার মেয়েটা একটু সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারবে। আমাদের চারুর রাজ্যে কেউ অবহেলিত থাকবে না। একদম ঠিক বলেছিস ভাই। সবাই যখন এত ভালো আছে, তখন আমি আর তুই বা কেন পিছিয়ে থাকবো? চল, আজ বিকেলে আমরা দুজন মিলে তার বিদ্যালয়ের ওখানে গিয়ে মেয়েদের বোনা কাপড়গুলো দেখে আসি। আম্মা, আমি তো সব সময় প্রস্তুত। তুই শুধু আমার আগে আগে উড়ে পথ দেখিয়ে নিয়ে যাস। এই শান্তিতে ভরা হেমমধু রাজ্যে ঘুরে বেড়াতে আমার খুব ভালো লাগে। রাতের বেলা চারুলতার বিশ্রাম কক্ষ। যোগু মোড়ল এবং জয়াও সেখানে আসে। চারুলতা উঠে দাঁড়িয়ে তাদের বসার জায়গা করে দেয়। সারুমা, আজ মধুরাজা যে সিদ্ধান্ত নিলেন তাতে আমার মনটা ভরে গেল। জেসমিন আর রাজেশকে মধুপুরের দায়িত্ব দিয়ে তিনি তোর মাথার একটা বিরাট বড় বোঝা হালকা করে দিয়েছেন রে। হ্যাঁ বাবা, জেসমিন মেয়েটার ভেতরে অনেক সততা আছে। ওর মায়ের জন্য সারা জীবন শুধু অপমানই সহ্য করেছে। আজ মন্ত্রী হয়েও প্রমাণ করে দিল যে জন্ম দিয়ে নয়, মানুষ তার কর্ম দিয়ে সম্মান অর্জন করে। তুই ঠিকই বলেছিস মা। রাজেশ আর জেসমিন মিলে মধুপুরকে খুব ভালো করে সামলাবে। এবার তুই আর রাজপুত্র একটু নিজেদের দিকে মন দে। রাজ্যের সব দিক তো এখন একদম শান্ত। মা একদম খাঁটি কথা বলেছেন। চারু, জেসমিন যখন মধুপুরের ভার নিয়েছে
তখন আমরা এখানকার তাঁত বিদ্যালয়ে আর বাণিজ্যের দিকে আরো ভালোভাবে নজর দিতে পারবো। বিদেশি বণিকেরা আগামী সপ্তাহে নতুন কাপড়ের বড় চালান নিয়ে আসবেন। আমি সব ব্যবস্থা করে রেখেছি রাজপুত্র। আমাদের তাঁতিরা দিন রাত এক করে কাজ করছে। এবার আমাদের হেমমধু রাজ্যের তৈরি কাপড় দেশ বিদেশে ছড়িয়ে পড়বে। আমরা শুধু যুদ্ধই থামাইনি, আমরা আমাদের রাজ্যের অর্থনীতিকেও মজবুত করেছি। তোমাদের দুজনেরই একতা আর পরিশ্রম দেখে তো আমি নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারি। সারু, তুই শুধু আমার মেয়ে নোস, তুই এই হেমরাজ্যের আশীর্বাদ। তোরা এভাবে সারা জীবন হাসি খুশিতে থাক। আপনারা শুধু আমাদের পাশে থেকে এভাবে আশীর্বাদ করে যান বাবা। এই রাজ্যের প্রতিটি সাধারণ মানুষের মুখের হাসি আমার সব থেকে বড় পুরস্কার। আমার এই শান্তির যাত্রা যেন এভাবেই এগিয়ে চলে। হেমমধু রাজ্যের নতুন তাঁত বিদ্যালয়। চারুলতা এবং রাজপুত্র অরুণ সেখানে এসে দাঁড়ায়। একজন মহিলা খুব সুন্দর করে ভাঁজ করা একটি নীল রঙের চকচকে কাপড় হাতে নিয়ে চারুলতার সামনে এসে দাঁড়ায়। যুবরানী মা, আপনি আমাদের যে নতুন জীবন দিয়েছেন তার ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। রূপমঞ্জুরির রাজ্যে তো আমরা ভিখারির মতো ছিলাম, আর আজ আপনার দয়ায় আমরা শিল্পী হয়ে উঠেছি। এই দেখুন, আমাদের তাঁত বিদ্যালয়ের প্রথম বোনা স্বর্ণ নীল কাপড়। এটা আমরা সবাই মিলে শুধু আপনার জন্য বুনেছি মা। এ তো অপূর্ব হয়েছে। তোমাদের হাতের কাছে সত্যি জাদু আছে। এই কাপড়ের প্রতিটি সুতোয় তোমাদের পরিশ্রম আর সততা জড়িয়ে আছে। কিন্তু এই কাপড় যে আমি নেব না। কেন মা, আমাদের কাজে কি কোনো ভুল হয়েছে নাকি? আপনি আমাদের ফিরিয়ে দেবেন না মা। তোমাদের কাছে কোনো ভুল নেই, কিন্তু এই কাপড় তোমাদের প্রথম রোজগারের চাবিকাঠি। আমি এই কাপড় বিনামূল্যে নেব না। আমি নিজে বিদেশি বণিকের কাছে এই কাপড় চড়া দামে বিক্রি করব, আর সেই মোহর আমি তোমাদের হাতে তুলে দেব। আজ থেকে তোমরা আর গরিব নও, তোমরা এই রাজ্যের গর্বিত তাঁতি। চারু একদম ঠিক বলেছে। আমাদের এই কাজ আমাদের হেমমধু রাজ্যের সম্মান আরো বাড়িয়ে দিল। তোমরা মন দিয়ে কাজ করো। তোমাদের তৈরি প্রতিটি কাপড়ের সঠিক মূল্য আমরা তোমাদের হাতে পৌঁছে দেব। রাজপ্রাসাদের অতিথি কক্ষ। চারুলতা এবং রাজপুত্র তাঁত বিদ্যালয়ে সেই প্রথম কাপড়টি নিয়ে সেখানে আসে। আসুন যুবরানী, আসুন রাজপুত্র। আমি তো আপনাদের নতুন কাপড়ের কথা ভেবে আর নিজের দেশে ফিরে যেতে পারলাম না। আপনাদের রাজ্যের এই নতুন তাঁত বিদ্যালয়ের খবর এখানে চারিদিকে ছড়িয়ে পড়েছে। বণিক মশাই, আপনি আমাদের অতিথি। আপনি আমাদের কাপড়ের কদর বুঝেছেন বলেই তো আজ আমরা আপনার কাছে আমাদের বিদ্যালয়ের প্রথম বোনা কাপড়টি নিয়ে এসেছি। আপনি নিজে হাতে ধরে দেখুন। বাহ বাহ বাহ, এ তো কোনো সাধারণ কাপড় নয়। এর সুতোর বাঁধন আর রঙের জৌলুস তো আগের কাপড়ের চেয়েও ভালো। যুবরানী, রত্নগর থেকে আসা এই গরিব মানুষগুলোর হাতে এত জাদু আছে, তা তো আমি বিশ্বাসই করতে পারছি না। পেটে খাবার আর মনে শান্তি থাকলে মানুষের হাতের কাজ এমনিতেই সুন্দর হয়ে ওঠে বণিক মশাই। যুবরানী চারুলতা ওদের শুধু কাজ শেখায়নি। আমি এই কাপড় এখনই কিনে নিচ্ছি রাজপুত্র। আর শুধু এই কাপড় নয়, এই বিদ্যালয়ের তৈরি আগামী 1 মাসের সব কাপড়ের বরাদ্দ আমি আজ অগ্রিম মোহর দিয়ে সংরক্ষণ রাখছি। এই নিন স্বর্ণ মুদ্রার থলি। আপনাদের এই হেমমধু রাজ্যের সাথে ব্যবসা করে আমি সত্যি ধন্য। আপনার এই বিশ্বাস আমরা সব সময় বজায় রাখবো বণিক মশাই। আমি আজ এই মোহরগুলো আমার তাঁত বিদ্যালয়ে ওই অসহায় মেয়েদের হাতে তুলে দেব। তাদের এই পরিশ্রমের প্রথম ফল পেয়ে তারা যে কতটা খুশি হবে তা আপনি ভাবতেও পারছেন না। কিরে ক্যাবলা, খবর শুনেছিস? আমাদের তাঁত বিদ্যালয়ের মেয়েরা নাকি প্রথম কাপড় বুনে ফেলেছে, আর বিদেশি বণিক নাকি সেটা 1 থলি মোহর দিয়েও কিনে নিয়েছে রে। আরে আরে আমি তো সব খবরই রাখি ক্যাবলা। সারু দিদি আজ ওই মোহরগুলো ওই গরিব মেয়েদের মাঝে বিলি করে দেবে রে। দিদির দয়ায় আজ ওই রত্নগরের মানুষগুলো বড়লোক হয়ে গেল রে। তুমি ঠিকই বলেছো বাবলা। বাবা সকালে বলেছিল চারুদি নাকি ওই মেয়েদের হাতে মোহর তুলে দেওয়ার সময় আমাদেরও থাকতে বলেছে। আমরা আমাদের এই নতুন দোকান থেকে ওদের জন্য মিষ্টি নিয়ে যাব।
এটা তো খুব আনন্দের দিন। ওরা যখন না খেতে পেয়ে রাজ্যে এসেছিল তখন আমরা ওদের প্রথম খাবার খাইয়েছিলাম। আজ ওদের প্রথম রোজগারের দিনে আমরা ওদের মিষ্টিমুখ করাবো না তা কি করে হয়? আমি আর ক্যাবলা মিলে দুজনেই ফুচকা আর তেঁতুল জলও বানিয়েছি। তোর সন্দেশের হাঁড়িটা ভালো করে ঢেকে নে ভাবলা। আমরা সবাই মিলে আজ তাঁত বিদ্যালয়ে গিয়ে একটা ছোটখাটো উৎসব করব। দিদির এই আনন্দের দিনে আমরা দিদির পাশেই থাকবো। রাতের বেলা চারুলতার বিশ্রাম কক্ষ, জানালা দিয়ে চাঁদের আলো এসে ঘরে পড়েছে। চারুলতা কক্ষেই ছিল আর রাজপুত্র অরুণ ধীর পায়ে সেখানে এসে হাজির হয়। চারু, আজ তাঁত বিদ্যালয়ের মেয়েদের মুখে যখন তুমি মোহরগুলো তুলে দিচ্ছিলে তখন ওদের মুখের হাসিটা তুমি দেখেছিলে? মনে হচ্ছিল ওরা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। দেখেছি রাজপুত্র, ওদের ওই হাসিটা দেখেই তো আমার সারা দিনের সব ক্লান্তি দূর হয়ে যায়। রূপমঞ্জরি ওদের কাছ থেকে শুধু কেড়ে নিতেই শিখেছিল, আর আজ ওরা নিজেদের পরিশ্রম দিয়ে নিজেদের অধিকার ফিরে পেয়েছে। তোমার এই চিন্তাধারায় তো তোমাকে সবার চেয়ে আলাদা করে চারু। তুমি মন দিয়ে শুধু রাজ্য জয় করনি, তুমি মানুষের পেটে ভাত আর চোখের জল মুছে দিয়ে তাদের হৃদয় জয় করেছো। জেসমিন আর রাজেশও আজ মধুপুরের খুব সুন্দর দায়িত্ব সামলাচ্ছে। পুরো রাজ্য এখন তোমার সাজানো বাগানের মতো হয়েছে। এই বাগান তো একা আমার নয় রাজপুত্র, আপনি, বাবা, জেসমিন, ভ্যাবলা সবার ভালোবাসার সমর্থন না থাকলে আমি কিছুতেই কিচ্ছু করতে পারতাম না। এই মোহরগুলো শুধু টাকার অঙ্ক নয়, এগুলো আমাদের সততার পরিশ্রমের জয়। কাল থেকে আমরা এই হেমমধু রাজ্যে আরো অনেক নতুন কাজ শুরু করব, কিন্তু আজকের রাতটা শুধু এই শান্তির। কাল সকালে সূর্য ওঠার সাথে সাথে আমরা আমাদের এই স্বপ্নের রাজ্যকে আরো সুন্দর করে তোলার কাজে লেগে পড়ব। চারুলতা হাসি মুখে অরুণের দিকে তাকায়। মানুষের মুখে হাসি ফুটিয়ে তারা এই পর্বে এক অত্যন্ত সুন্দর তৃপ্তিদায়ক সমাপ্তি ঘটায়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।